বেনজির আহমেদের সম্পদ নিয়ে কথা বলার আগে এরশাদ বিষয়ক একটা ভূমিকা দিই। এরশাদের যখন পতন হয় 1990 সালে, পতনের পরে এরশাদের বাড়িতে 2 কোটি টাকা পাওয়া গিয়েছিল। তোশকের নিচে, বালিশের নিচে 2 কোটি টাকা পাওয়া যায়। এখনকার প্রজন্ম বা অনেকেই হয়তো বিষয়টি জানেন না, জানলেও ভুলে গেছেন। তো 2 কোটি টাকা তখন অনেক টাকা ছিল, নগদ টাকা। তো বেনজির আহমেদের এই গল্প বলার সঙ্গে এর সম্পর্ক কী? খুব যে সম্পর্ক আছে তা নয়, হঠাৎ করেই মনে হলো দেখে গল্পটা বলছি। তো সেই এরশাদের 2 কোটি টাকার টাকা কোথা থেকে এলো, কীভাবে এলো, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তখনকার উন্মাদ নামে যে পত্রিকাটি ছিল আহসান হাবীবের, তো উন্মাদ পত্রিকাটি, আমি যদি ভুল করে না থাকি, তো উন্মাদ পত্রিকাটি একটি কার্টুন করেছিল। সেই কার্টুনটা ছিল এরকম যে এই যে 2 কোটি টাকা এরশাদ অসৎ উপায়ে তার বাড়িতে রেখেছেন, অসৎ উপায়ে আয় করেছেন, এই 2 কোটি টাকা উপার্জনের, জ্ঞাত আয় বহির্ভূত উপার্জনের শাস্তি কী হতে পারে। তখন উন্মাদ একটা শাস্তি নির্ধারণ করেছিল, আমি হুবহু হয়তো বলতে পারছি না, বহু বছর আগের কথা। শাস্তিটা ছিল অনেকটা এরকম যে এই 2 কোটি টাকাকে 2 টাকার নোট করা হবে, 2 টাকার নোট করে একটি বন্ধ রুমের ভেতরে টাকাগুলো রাখা হবে এবং ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেওয়া হবে। টাকাগুলো উঠতে থাকবে এবং এরশাদের শাস্তি হচ্ছে ওই টাকাগুলো গুনতে হবে, কত টাকা আছে। গুনতে গুনতে যেখান থেকে ভুল হবে সেখান থেকে আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। তো এটা খুবই হাসির একটা কৌতুক ছিল, হাসির একটি কার্টুন ছিল। তো বেনজির আহমেদের সম্পদের সঙ্গে এই গল্পটি কেন মনে পড়ল? এই গল্পটি মনে পড়ল যে বেনজির আহমেদের যে পরিমাণ সম্পদের তথ্য প্রকাশিত হচ্ছে, অপ্রকাশিত কত থেকে যাচ্ছে সেটা জানি না। তো সেটা নিয়েই আমাদের কথা, যে বেনজির আহমেদের যে পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদের হিসেব যদি আপনাকে রাখতে বলা হয়, আমাকে যদি রাখতে বলা হয়, আমি নিশ্চিত যে আমি সেই হিসেব কোনো দিন রাখতে পারবো না, তালগোল পাকিয়ে ফেলবো। আপনি কি পারবেন এই সম্পদগুলোর হিসেব? একটু ধৈর্য ধরে শোনেন, আমি কয়েকটা জিনিস একটু পড়ে শোনাই, খেয়াল করে দেখেন। আদালত দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বেনজির আহমেদের সম্পদ জব্দ করতে বলেছে, ক্রোক করতে বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে, সম্পদ ক্রোক করতে বলেছে। প্রথমে আদালত বলে 83টি দলিলে বেনজির আহমেদের যে কত 345 বিঘা জমি আছে সেটা বাজেয়াপ্ত, সেটা ক্রোক করতে বলে, এবং 33টি ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ আছে সেটা ফ্রিজ করতে বলে, জব্দ করতে বলে। 33টি ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আমরা সেটা জানি না, কিন্তু 83টি দলিলে প্রায় 350 বিঘা জমি, সেই তথ্যটি জানা গেছে, দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তাদের অনুসন্ধানে তারা পেয়েছে। এটা ছিল 2 দিন আগের খবর। 2 দিন পরে আজকের খবর আরও 119টি দলিলে বেনজির আহমেদের যে সম্পদ আছে সেগুলোকেও ক্রোক করতে বলেছে। গুলশানে 4টি ফ্ল্যাট, সেগুলো ক্রোক করতে বলেছে। এই 2 দিনের যে পরিমাণ সম্পদের তথ্য প্রকাশিত হলো, সেই রকম সম্পদের প্রথম দিনে যে সম্পদের তথ্য প্রকাশিত হয়েছিল, জব্দ করতে বলেছিল, ক্রোক করতে বলেছিল, সেটার একটা মোটামুটি একটা হিসেব দিয়েছে কালের কণ্ঠ। আমি যদি কালের কণ্ঠ থেকে একটু পড়ে শোনাই আপনাদেরকে। যেসব সম্পদ জব্দ করা হবে, ধরেন 83 দলিলে জমি 346.30 বিঘা, হিসাব করেন তো, 346.30 বিঘা। দলিলে এটার মূল্য দেখানো হয়েছে 10,65,00,000। সাধারণত বাংলাদেশে 50 লাখ টাকার জমির দলিল দেখানো হয় 5,07,00,000 টাকা। তো যদি শুধু দলিলের হিসাবটিও করি তাহলেও সেখানে 10,65,00,000 টাকা, 346 বিঘা জমি। বেনজির আহমেদ 15 দলিলে 27.87 বিঘা জমি, দলিলের মূল্য 1,72,00,000 টাকা। 27 বিঘা জমির মূল্য দেখানো হয়েছে 1,72,00,000 টাকা। তার কত গুণ কম দেখানো হয়েছে। যাই হোক, কম দেখানো হলেও জমির পরিমাণটা শুধু মাথায় রাখেন। প্রথমে ছিল 346 বিঘা, পরে এসে 27 বিঘা।
স্ত্রী জিসান মির্জার নামে সম্পদ 57 দলিলে 239 বিঘা, 239.57 বিঘা। দলিলের মূল্য 6,80,00,000 টাকা। বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির, তার নামে 42.16 বিঘা, দলিল মূল্য 1,28,00,000 টাকা। 3 মেয়ে ও স্বজনদের যৌথ নামে 10 দলিলে 36.7 বিঘা, দলিলের মূল্য 85,00,000 টাকা। এটা আসলে মোট যে জমি 83 দলিলে 346 বিঘা, তারই পার্ট করে বলা হচ্ছে 346 বিঘার সঙ্গে এগুলো আলাদা নয়, 346 বিঘারই অংশ কার ব্যাগে কত সেটা বলা হচ্ছে। বেনজিরের স্ত্রীর সম্পদ, বেনজিরের চেয়ে বেনজিরের স্ত্রীর সম্পদ 13 গুণ বেশি। বেনজির আহমেদের স্ত্রী কী করেন সেটা আমরা জানি না, হয়তো সম্ভবত তিনি গৃহিণী বা চাকরি করলেও সেটা একটা চাকরি করে থাকতে পারেন, কিন্তু বেনজির আহমেদের চেয়ে তার সম্পদ 13 গুণ বেশি। বেনজিরের সম্পদ তদারকি করতে নিয়োগ করা হবে রিসিভার, অর্থাৎ প্রশাসক নিয়োগ করার একটা সম্ভাবনা আছে, জমিতে সাইনবোর্ড ঝোলানোর একটা সম্ভাবনা আছে। ব্যাংক অ্যাকাউন্টের কথা যেটা বলা হয়েছে, অবরুদ্ধ ব্যাংক ও বিও হিসাব, ব্যাংক হিসাব 23টি, ক্রেডিট কার্ড 4টি, বিও অ্যাকাউন্ট 6টি। বেনজির আহমেদের 2টি ব্যাংক হিসাব, 4টি ক্রেডিট কার্ড ও 2টি বিও অ্যাকাউন্ট। স্ত্রী জিসান মির্জা, তার ব্যাংক হিসাব 7টি ও 2টি বিও অ্যাকাউন্ট, শেয়ারের জন্য যেটা লাগে। বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে জাহাঙ্গীর, 2টি ব্যাংক হিসাব। মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির, তার হিসাব 2টি ব্যাংক হিসাব ও 2টি বিও অ্যাকাউন্ট। বেনজিরের স্ত্রী ও মেয়েদের নামে 6টি কোম্পানির পৃথক পৃথক ব্যাংক হিসাব। সোনালী ব্যাংকে 3টি চলতি হিসাব ও একটি 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এটা হচ্ছে বেনজিরের যে সম্পদ, সেই সম্পদের খুবই খণ্ডিত, খুবই ক্ষুদ্র একটি অংশ। এবং বেনজিরের যে সম্পদ, সেই সম্পদগুলো প্রায় সবই অর্জন করা হয়েছে বা অধিকাংশ অর্জন করা হয়েছে, অধিকাংশ কেনা হয়েছে তিনি যখন র্যাবের ডিজি এবং পুলিশের আইজি। চলুন আমরা আরেকবার একটু এই সম্পদের হিসাবটা বা সম্পদের এক নজরে একটু দেখে আসি। বেনজির আহমেদের যত সম্পদ, তত সম্পদের হিসাব কি রাখতে পারবেন যদি আপনাকে দেয়া হয়? বেনজির আহমেদের যে সম্পদ, তার কিছু নমুনা এই জায়গার সংবাদগুলোতে আছে। কত সম্পদ এর বাইরে, এই সমস্ত হিসেবের বাইরে রয়ে গেছে, সেই তথ্য আমাদের কাছে নেই। দুদক তদন্ত করছে, সেই তদন্তে বের হয়ে আসবে কি না আমরা জানি না। বেনজির আহমেদ ও তার পরিবারের যে 114 একর জমি, তার অধিকাংশই কেনা হয়েছে তিনি র্যাবের ডিজি এবং পুলিশের আইজি থাকাকালীন। তো বেনজির আহমেদের আসলে কত সম্পদ সে বিষয়ে আমাদের আসলে পরিষ্কার ধারণা নেই। বেনজির আহমেদের এই সম্পদ নিয়ে কথা বলা আসলে আমাদের জন্যে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নেয়ার মতো ব্যাপার। আমরা যেটা চিন্তা করতে পারি না, আমরা যেটা কল্পনা করতে পারি না, বেনজির আহমেদের সেই পরিমাণ সম্পদ। আজকে যখন এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, তখন একজন সাংবাদিক বলছিলেন যে বেনজির আহমেদের যে পরিমাণ সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে, আদালত যে পরিমাণ সম্পদ ক্রোক করতে বলেছে, যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করতে বলেছে, তার চেয়ে নিচের পর্যায়ের বহু অফিসারের এর চেয়েও বেশি নাকি সম্পদ আছে। তিনি এই সমস্ত বিষয় নিয়ে খোঁজ রাখেন। এগুলো কি সত্যি জানি না, কোনো ধারণা নেই। প্রশ্নটা হচ্ছে যে বেনজির আহমেদ যে সময়টাতে র্যাবের ডিজি থাকলেন, তারও আগে তিনি ঢাকার কমিশনার থাকলেন, তারও আগে তিনি নানাবিধ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ শান্তি মিশনের অংশ হিসেবে 2বার বা 3বার দেশের বাইরে দায়িত্ব পালন করেছেন। সেই সমস্ত জায়গা থেকেও তিনি অর্থ আয় করেছেন, ডলার আয় করেছেন, এবং তার পরিমাণ খুব কম নয়। কিন্তু সেটার পরিমাণ যত বেশি হিসেব করেই ধরা যাক না কেন, সেগুলো তার যে সম্পদ, তার যে অর্থ, তার যে এই সম্পদের হিসেবের কাছে সেগুলো অতি নগণ্য। তার মানে হচ্ছে বেনজির আহমেদের ক্ষমতায় থাকাকালীন, দায়িত্বে থাকাকালীন যে দাম্ভিকতা, যে দাপট, যে মানে বডি আচরণগতভাবে অন্যকে অসম্মান করার মতো যে তার আচরণ, সেই সমস্ত সব কিছুই তিনি খুব দাম্ভিকতার সঙ্গে করেছেন। রাষ্ট্রযন্ত্রের কোনো উইং তার এই বিষয়গুলো দেখেনি,
নজর দেয়নি। তিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, তিনি পুলিশের একাধিকবার পুলিশের বিপিএম বলেন সম্ভবত, যে সেই পুরস্কার পেয়েছেন। তার মানে হচ্ছে পুরো প্রক্রিয়ার মধ্যে গলদ আছে। ওবায়দুল কাদের আজকে কথা বলতে গিয়ে বলেছেন যে ভুয়া লোকজন যেন সাংবাদিকতায় না আসে। খুবই ভালো কথা যে ভুয়া লোকজন সাংবাদিকতায় আসবে না বা আসা উচিত নয়, এই কথাটি ওবায়দুল কাদের বলেছেন। আমি ওবায়দুল কাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। যাতে আসতে না পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া দরকার, তাকে আমি ব্যবস্থা নিতে অনুরোধ করি। ভুয়া সাংবাদিক যারা লেখে না, যাদের পত্রিকা নাই, তারা গিয়ে সরকারি অফিসে বসে থাকে, এরকম যারা বসে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি ওবায়দুল কাদেরের এই কথার সঙ্গে একমত। কিন্তু ভুয়া লোকজন সাংবাদিকতায় আসবে না খুব ভালো কথা, কিন্তু ভুয়া লোকজন কি রাজনীতিতে আসবে? রাজনীতিতে আসতে পারবে? তাদেরকে স্বাগত জানানো হবে? সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। আনার এবং তার চারপাশে যারা আছেন তাদের সেই ইতিহাসের দিকে আজকে যাচ্ছি না। বলছি ক্ষমতায় থাকা অবস্থাতে পুলিশের ভেতরে পুলিশের আইজিপি মানে পুলিশের আইজি তিনি যে পরিমাণ সম্পদ অর্জন করলেন এবং যে পরিমাণ সম্পদ অর্জন করে আজকে তার নামে মামলা এবং যে ঘটনাগুলো এখন ঘটছে, এই ঘটনাগুলো কি ওবায়দুল কাদেরদের দেখার কথা ছিল না? দেখার দরকার ছিল না? এখন এসে যখন বলা হচ্ছে যে অপরাধ করলে শাস্তি হবে, অপরাধ করলে তো শাস্তি হবেই, কিন্তু অপরাধ যে সময়টাতে করলো সেই সময়টা তো তাকে নিয়ে কোনো প্রশ্ন করা হলো না। পুরস্কার দেয়া হলো, একের পর এক প্রমোশন দেয়া হলো। যখন প্রথম কালের কণ্ঠ লিখলো তখন বিষয়টি নিয়ে সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেররা কোনো কথা বলেননি। দুদক যখন তদন্ত করতে বাধ্য হয়েছে এবং যখন সম্পদের হিসেব প্রকাশিত হচ্ছে, যখন আদালত ক্রোক করতে বলেছে, জব্দ করতে বলেছে, তখন এসে ওবায়দুল কাদেররা কথা বলছেন। তার মানে প্রশ্নটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় যে বড় রকমের গলদ রয়ে গেছে বা গলদ ইচ্ছে করে তৈরি করা হয়েছে, সবাই মিলেমিশে এক ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া হয়েছে, সেটা এই বেনজির আহমেদের ঘটনা দিয়ে তার ক্ষুদ্র একটি নমুনা আমরা জানলাম। এরকম বেনজির আহমেদ নিশ্চয়ই সমাজের ভেতরে, প্রশাসনের ভেতরে বহু 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 রয়ে গেছে। তাদেরকে ধরার বা বন্ধ করার কোনো তৎপরতা বা কোনো উদ্যোগ নেই। তো যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলা যায়, সেই কথাটা না বলে শুধু সম্পদের হিসেবের মধ্যে থাকি যে পরিমাণ সম্পদ, যে পরিমাণ জমি, যে পরিমাণ অর্থ পুলিশের ডিজি এবং আইজিপি থাকা অবস্থাতে বেনজির আহমেদ অর্জন করেছেন। তিনি একটি কথা বলার চেষ্টা করেছেন, বেনজির আহমেদ বলার চেষ্টা করেছেন যে তিনি তার পারিবারিক সম্পদ ছিল, সেই পারিবারিক সম্পদ থেকে তিনি ব্যবসা করেছেন, তারা ব্যবসা করেছেন, ব্যবসা করে পর্যায়ক্রমে এই সমস্ত এক সম্পদ বৃদ্ধি করেছেন। প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারী হিসেবে, পুলিশের গুরুত্বপূর্ণ কর্মচারী হিসেবে ব্যবসার ওইটা করা যায় না, আইনগতভাবেই করা যায় না প্রথমত। দ্বিতীয়ত কথা, যদি ব্যবসা করেও থাকে এই পরিমাণ সম্পদ অর্জন করা সম্ভব নয়, চাকরি করে এই পরিমাণ সম্পদ অর্জন করা সম্ভব নয়। এখন দেখার বিষয়, তদন্তে, প্রাথমিক তদন্তে যা জানা গেছে, বাস্তবে শেষ পর্যন্ত তদন্তে কতটা জানা যায়, কী অবস্থা তৈরি হয়, সত্যিই ক্রোক করা হয় না বেনজির আহমেদ আদালতে যাবেন, আদালত কী করবে বা তার উপরে কী নির্ভর করবে, সেগুলোর উপর অনেক কিছু এখনও নির্ভর করছে। তবে একটি বিষয় শুধু বলি যে বেনজির আহমেদ যে পরিমাণ সম্পদ অর্জন করেছেন, যে পরিমাণ সম্পদ তার আছে, তত পরিমাণ সম্পদের হিসাব রাখার সামর্থ্য আমাদের নাই। তার মানে প্রশাসনের লোকজন কত দক্ষ যে তারা এত পরিমাণ সম্পদ অর্জন করে ফেলেন, আর সাধারণ মানুষ হিসেবে আমরা সেই সম্পদের হিসাব রাখার যোগ্যতাও অর্জন করতে পারি না।